রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। আসসালামু আলাইকুম। ভারত মহাসাগরে বিমানবাহী রণতরীর সমান ইরানি জাহাজে যুক্তরাষ্ট্র সেনার অবতরণ। বিশ্বব্যাপী ইরানের বিরুদ্ধে নৌ অবরোধ সম্প্রসারণ যুক্তরাষ্ট্রের। প্রতিরক্ষার দিক দিয়ে পাকিস্তান, চীন ও ইরানমুখী হচ্ছে সৌদি আরব। জেলেনস্কি বলেছেন, ইরান যুদ্ধ শেষ হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করতে পারবো না। পাইলট ছাড়া অবতরণ চিনুক হেলিকপ্টার। ভারত মহাসাগরে ইরানের একটি জাহাজ জব্দ করেছে যুক্তরাষ্ট্র। গত মঙ্গলবার শ্রীলঙ্কা ও ইন্দোনেশিয়ার মাঝপথে থাকা অবস্থায় জাহাজটিতে হেলিকপ্টার থেকে অবতরণ করে মার্কিন সেনা। জাহাজটি এপ্রিলের শুরুতে ইরানের খার্গ দ্বীপ থেকে ছেড়ে আসে। আটককৃত জাহাজটি আকারে প্রায় একটি বিমানবাহী রণতরীর সমান এবং এটি হেলিকপ্টার ও বিশেষ বাহিনীকে সহায়তা করতে পারে। এ জাহাজ বিশ্বজুড়ে ইরানের তেল এবং সামরিক কাজে ব্যবহৃত পণ্য সহ অন্যান্য সামগ্রী পরিবহনে সহায়তা করে। এ বিষয়ে বুধবার সিএনএন এর এক বিশ্লেষণে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধ এশিয়া প্যাসিফিক অঞ্চলে ছড়িয়ে পড়ছে। এর ফলে এই যুদ্ধের অবসান ঘটানো আরও কঠিন হয়ে উঠতে পারে। সিএনএন লিখেছে, পারস্য উপসাগর থেকে হাজার হাজার মাইল দূরে সংঘাতের এলাকা সম্প্রসারণ যে কোনো শান্তি আলোচনার পথকে কঠিন করে তুলবে, তাতে কোনো সন্দেহ নেই। ভারত মহাসাগরে ইরান সংশ্লিষ্ট জাহাজে আমেরিকান সেনা অবতরণের ঘটনা ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধের সম্প্রসারণ কার্যক্রমের অংশ, যা তেহরানের উপর চাপ সৃষ্টি করছে। যুক্তরাষ্ট্রের জয়েন্ট চিফস চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন গত সপ্তাহে জোর দিয়ে বলেছেন, বিশ্বের কোনো অঞ্চলে যুক্তরাষ্ট্রের নজরদারি এড়িয়ে জাহাজ চালাতে পারবে না ইরান। তিনি বিশেষভাবে এশিয়া প্যাসিফিক কমান্ডের তত্ত্বাবধানাধীন এলাকার কথা উল্লেখ করেন। মেরিন ট্র্যাকিং ডেটা থেকে দেখা গেছে, 20 লক্ষ ব্যারেল অপরিশোধিত তেল বহনে সক্ষম ট্যাঙ্কার এমটি টিফানিকে পারস্য উপসাগর থেকে 2000 মাইলেরও বেশি দূরে শ্রীলঙ্কা ও ইন্দোনেশিয়ার মাঝে থামানো হয়। 21 এপ্রিল ভারত মহাসাগরে এমটি টিফানি হঠাৎ করে তার গতিপথ পরিবর্তন করে। 6 এপ্রিল পর্যন্ত উপসাগরের অভ্যন্তরে ইরানের খার্গ দ্বীপের তেল টার্মিনালে থাকার পর জাহাজটি মালাক্কা প্রণালীর দিকে যাচ্ছিল। সামুদ্রিক চলাচল সংক্রান্ত তথ্য থেকে দেখা যায়, 10 এপ্রিল জাহাজটি হরমুজ প্রণালীর বাইরে ওমান উপসাগরে দক্ষিণ পূর্ব দিকে যাচ্ছিল। 21 এপ্রিল শ্রীলঙ্কা অতিক্রম করার কিছুক্ষণ পরেই ট্যাঙ্কারটি হঠাৎ তার গতিপথ পরিবর্তন করে সম্পূর্ণ উল্টো দিকে যাত্রা করতে থাকে। এর কিছুক্ষণ পরেই যুক্তরাষ্ট্র জাহাজটিতে সেনা নামানোর ঘোষণা দেয়। জব্দকৃত জাহাজটি পারস্য উপসাগর এবং মালাক্কা প্রণালীর পূর্ব দিকে অবস্থিত মালয়েশিয়ার স্টার্ন আউটার পোর্ট লিমিট এর মধ্যে নিয়মিত যাতায়াত করত। 2025 সালের আগস্ট মাসে মালয়েশিয়ার পূর্ব উপকূলের কাছে এমটি টিফানি একটি জাহাজ থেকে অন্য জাহাজে তেল স্থানান্তর করছে। যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধের কারণে নিরাপত্তার দিক দিয়ে পাকিস্তান ও তুরস্কের দিকে ঝুঁকে পড়ছে সৌদি আরব। বুধবার টাইমস অফ ইসলামাবাদে প্রকাশ করা হয়েছে এ বিষয়ক বিশ্লেষণ। এতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের উপর আস্থা হ্রাসের প্রেক্ষাপটে পাকিস্তান, চীন ও তুরস্ককে খতিয়ে দেখছে সৌদি আরব। বিশ্লেষণে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যে একটি নীরব কিন্তু তাৎপর্যপূর্ণ পরিবর্তন ঘটছে এবং এটি আঞ্চলিক ক্ষমতার কাঠামোকে এমনভাবে নতুন করে সংজ্ঞায়িত করতে পারে, যা মাত্র কয়েক বছর আগেও খুব কম লোকই কল্পনা করতে পেরেছে। দীর্ঘদিন ধরে মার্কিন যুক্তরাষ্ট্রের নিরাপত্তা নিশ্চয়তার উপর নির্ভরশীল সৌদি আরব এখন বিকল্প খুঁজছে এবং এর প্রভাব সুদূর প্রসারী। কয়েক দশক ধরে সৌদি আরবের প্রতিরক্ষা নীতি মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে অংশীদারিত্বকে কেন্দ্র করে আবর্তিত হয়েছে। সৌদি আরব যুক্তরাষ্ট্র থেকে ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলারের অস্ত্র কিনেছে এবং যুক্তরাষ্ট্রের কাছ থেকে কৌশলগত প্রতিশ্রুতি লাভ করেছে, কিন্তু বাস্তব পরিস্থিতিতে দেশটিকে রক্ষা করতে পারছে না যুক্তরাষ্ট্র। অপরদিকে ওয়াশিংটনের সাম্প্রতিক নীতিগত অসামঞ্জস্য রিয়াদে ক্রমবর্ধমান অস্বস্তির জন্ম দিয়েছে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের অতিমাত্রা ইসরায়েল প্রীতি সৌদি হিসাব নিকাশকে প্রভাবিত করার একটি মূল কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। আর উদ্বেগের বিষয় হলো, উপসাগরীয় সহযোগিতা পরিষদভুক্ত দেশগুলোর মধ্যে এই ধারণা তৈরি হয়েছে যে তাদের নিরাপত্তা উদ্বেগগুলোকে ক্রমশ উপেক্ষা করা হচ্ছে। এই অবস্থায় আঞ্চলিক নিরাপত্তা সহায়তা প্রদানে পাকিস্তানকে একটি বিশ্বাসযোগ্য এবং সক্ষম অংশীদার হিসেবে দেখা হচ্ছে। এই অঞ্চলের অন্যতম শক্তিশালী বিমান বাহিনী রয়েছে পাকিস্তানের, আর চীন বিমান শক্তিতে এখন অন্যতম বিশ্ব শক্তি। চীনা বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, ইলেকট্রনিক যুদ্ধ ক্ষমতা এবং আধুনিক যুদ্ধ বিমানের সমন্বয় যে কোনো শত্রুর জন্য বড় ধরনের হুমকি।
অপরদিকে বেইজিংয়ের প্রতিরক্ষা প্রযুক্তি পাকিস্তানের আধুনিক সামরিক ব্যবস্থার মেরুদণ্ড গঠন করে দিয়েছে। উন্নত রাডার নেটওয়ার্ক থেকে শুরু করে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা পর্যন্ত চীনের সমর্থন পাকিস্তানের অভিযানিক সক্ষমতা বৃদ্ধি করেছে। যদিও উপসাগরীয় অঞ্চলে চীন সরাসরি বাহিনী মোতায়েন করবে বলে আশা করা যায় না, তবু এই পরিবর্তনশীল সমীকরণে এর প্রভাব গভীরভাবে প্রথিত। ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, ইরান যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত ইউক্রেন নিয়ে আলোচনা স্থগিত রাখা যায় না। আমি রাশিয়ার সঙ্গে যুদ্ধবিরতিতে আগ্রহী, কিন্তু এটি শিগগিরই ঘটবে বলে মনে হয় না, কারণ যুক্তরাষ্ট্রের মনোযোগ মধ্যপ্রাচ্যের দিকে সরে গেছে। সিএনএন সাংবাদিক ক্রিস্টিয়ান আমানপুরকে দেয়া সাক্ষাৎকারে জেলেনস্কি বলেছেন, যতক্ষণ না ইরানের বিষয়টি নিষ্পত্তি হচ্ছে অথবা যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মধ্যে কোনো ধরনের মৌলিক যুদ্ধবিরতি হচ্ছে, ততক্ষণ তিনি ইউক্রেন আলোচনায় কোনো অগ্রগতি দেখছেন না। জেলেনস্কি স্বীকার করেছেন, ইরানের যুদ্ধ তার দেশের বিরুদ্ধে রাশিয়ার আগ্রাসন থেকে মনোযোগ সরিয়ে নিয়েছে। মার্কিন দূত স্টিভ উইটকফ এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারের নেতৃত্বে যে টিম ইউক্রেন যুদ্ধ বন্ধে দুতিয়ালি করত, রাশিয়ার সঙ্গে সেই একই টিম এখন পাকিস্তানের সঙ্গে দুতিয়ালি করছে ইরান যুদ্ধ বন্ধে। ফলে চাপা পড়ে গেছে ইউক্রেন যুদ্ধ বন্ধ সংক্রান্ত আলোচনা। জেলেনস্কি বলেন, আমরা ইউক্রেন নিয়ে একটু পরে কথা বলবো, এই কথা বলার কোনো সুযোগ নেই। ইউক্রেন একটু পরের বিষয় নয়। ইউক্রেন ইতিমধ্যেই এত বড় এক বিপর্যয়ের মধ্যে রয়েছে যে আমাদের সমান্তরালভাবে এটি সামলানোর একটি উপায় খুঁজে বের করতে হবে। পাইলট ছাড়াই চিনুক হেলিকপ্টার অবতরণ করালো বিমান নির্মাণ সংস্থা বোয়িং এর পক্ষ থেকে বলা হয়েছে, সেনাবাহিনীর একটি CH-47 চিনুক পাইলট ছাড়াই সফলভাবে অবতরণ করেছে, যা স্বয়ংক্রিয় বিমানের দিকে সেনাবাহিনীর অগ্রগতির সর্বশেষ নিদর্শন। এই প্রদর্শনীটি সেনাবাহিনীর বিমান বহরে স্বয়ংক্রিয়তা সম্প্রসারণের একটি বৃহত্তর পদক্ষেপের অংশ। এর আওতায় সম্প্রতি একটি ব্ল্যাক হক সরবরাহ করা হয়েছে, যা কম সংখ্যক পাইলট বা কিছু ক্ষেত্রে পাইলট ছাড়াই ওড়ার জন্য ডিজাইন করা হয়েছে। সেনাবাহিনী প্রায়শই ভারী মালামাল পরিবহনের জন্য চিনুক ব্যবহার করে এবং এটি সৈন্য সরঞ্জাম ও রসদপত্র স্থানান্তর করতে পারে। যদিও বিমানটি 1960-এর দশকে সার্ভিসে যুক্ত হয়, তবু এখনও এটি সেনাবাহিনীর বিমান বহরের একটি মূল অংশ হিসেবে রয়ে গেছে। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করার অভিযানে ব্যবহার করা হয় চিনুক হেলিকপ্টার। বোয়িং পাইলট ছাড়া চিনুক অবতরণের ব্যবহার করেছে A2X সফটওয়্যার। এর সাহায্যে একজন পাইলট প্রথমে অবতরণ ক্ষেত্র, চূড়ান্ত উচ্চতা, অবতরণ কোণ এবং শুরুর গতি সহ গুরুত্বপূর্ণ প্যারামিটারগুলো নির্ধারণ করেন। এরপর সফটওয়্যারটি বিমানটিকে পূর্ব নির্ধারিত স্থানে চালনা করে। বোয়িং আরও জানিয়েছে, পাইলটরা পারিপার্শ্বিক অবস্থার পরিবর্তনের সাথে মানিয়ে নিতে উড়ন্ত অবস্থায়ও সমন্বয় করতে পারেন। ইরানের সাম্প্রতিক যুদ্ধকালীন মিডিয়া প্রচারণা আন্তর্জাতিক যোগাযোগ রাজনীতির এক গুরুত্বপূর্ণ স্থানে দাঁড়িয়ে আছে, যেখানে প্রচলিত শক্তির ভারসাম্য কেবল সামরিক বা অর্থনৈতিক ক্ষেত্রেই নয়, বরং বর্ণনা ও ধারণার জগতেও চ্যালেঞ্জের মুখে পড়েছে। দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা বিশ্ব বৈশ্বিক তথ্য প্রবাহ, সাংস্কৃতিক উৎপাদন এবং যোগাযোগ প্রযুক্তির উপর যে আধিপত্য প্রতিষ্ঠা করে এসেছে, তা কার্যত আন্তর্জাতিক জনমত গঠনের একচেটিয়া ক্ষমতায় পরিণত হয়েছিল। কিন্তু ডিজিটাল যুগে, বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমের বিস্তারে, এই একচেটিয়াত্বের ভিত নড়বড়ে হতে শুরু করেছে। ইরানের সাম্প্রতিক মিডিয়া কৌশল সেই পরিবর্তনের এক সুস্পষ্ট উদাহরণ, যা কেবল প্রতিরোধ নয়, বরং পাল্টা আক্রমণের রূপ নিয়েছে। এই প্রচারণার সবচেয়ে আকর্ষণীয় দিক হল এর লক্ষ্যভিত্তিক শ্রোতা নির্বাচন। ইরান খুব সচেতনভাবে এমন একটি প্রজন্মকে লক্ষ্য করেছে যারা ঐতিহ্যগত পশ্চিমা গণমাধ্যমের নিয়মিত পাঠক নয়, বরং ডিজিটাল প্ল্যাটফর্মে বেড়ে ওঠা দ্রুতগতির ভিজুয়াল নির্ভর কন্টেন্টে অভ্যস্ত। এই তরুণ প্রজন্মের কাছে পৌঁছাতে গিয়ে ইরান পশ্চিমা জনপ্রিয় সংস্কৃতির ভাষা, নান্দনিকতা এবং উপস্থাপন পদ্ধতিকে দক্ষতার সাথে আত্মস্থ করেছে। অ্যানিমেশন, লেগো স্টাইল ভিডিও, ব্যঙ্গাত্মক কন্টেন্ট, সংক্ষিপ্ত ও সরাসরি বার্তা সবকিছুই এমনভাবে নির্মিত হয়েছে যাতে তা সহজে শেয়ারযোগ্য হয় এবং আবেগের স্তরে দ্রুত প্রভাব ফেলে। এই কৌশলের মধ্যে একটি গুরুত্বপূর্ণ বৈপরীত্য রয়েছে। বহু দশক ধরে হলিউড,
টেলিভিশন, সঙ্গীত এবং সফটওয়্যার ইন্ডাস্ট্রির মাধ্যমে যুক্তরাষ্ট্র যে সাংস্কৃতিক আধিপত্য বিস্তার করেছে, সেই একই ভাষা ও মাধ্যম এখন তার বিরুদ্ধে ব্যবহার করা হচ্ছে। এটি শুধু একটি প্রযুক্তিগত বা নান্দনিক অভিযোজন নয়, এটি এক ধরনের প্রতীকী পুনর্দখল, যেখানে আধিপত্যশীল শক্তির তৈরি অস্ত্রেই তার বিরুদ্ধে ব্যবহার করা হচ্ছে। ফলে এটি কেবল একটি প্রচারণা নয়, বরং একটি সাংস্কৃতিক পাল্টা আন্দোলন। পশ্চিমা গণমাধ্যম এই ঘটনাকে যে দৃষ্টিতে দেখছে তাও বিশ্লেষণের দাবি রাখে। অধিকাংশ ক্ষেত্রে তারা এই কন্টেন্টের গুণগত মানকে আংশিক স্বীকৃতি দিলেও দ্রুতই সেটাকে খাটো করার চেষ্টা করে। কখনো নির্মাতাদের সম্ভাব্য রাষ্ট্র সংযোগ নিয়ে প্রশ্ন তোলে, কখনো তথ্যমূলক ত্রুটির দিকে ইঙ্গিত করে। কিন্তু এই সমালোচনাগুলোর একটি মৌলিক সীমাবদ্ধতা রয়েছে। এগুলো সেই শ্রোতাদের উদ্দেশ্যে তৈরি যারা ইতিমধ্যেই পশ্চিমা মিডিয়া ইকোসিস্টেমের অংশ। অথচ ইরানের প্রচারণা যে শ্রোতাদের লক্ষ্য করছে, তারা অনেকাংশেই এই মূলধারার বাইরে অবস্থান করছে। এই প্রজন্মের বৈশিষ্ট্য হলো তারা তথ্যের বহুমুখিতা সম্পর্কে বেশি সচেতন এবং ঐতিহ্যগত কর্তৃত্বের প্রতি তুলনামূলকভাবে সন্দেহপ্রবণ। ফলে তারা যখন বিকল্প বর্ণনার মুখোমুখি হয়, তখন সেটিকে সরাসরি প্রত্যাখ্যান না করে অন্তত বিবেচনার মধ্যে রাখে। সাম্প্রতিক জরিপগুলোতেও দেখা যাচ্ছে, বিশেষ করে তরুণদের মধ্যে পশ্চিমা পররাষ্ট্রনীতির সমালোচনা বাড়ছে এবং মধ্যপ্রাচ্যের সংঘাত নিয়ে তাদের দৃষ্টিভঙ্গি আগের তুলনায় অনেক বেশি সমালোচনামূলক। ইরানের ডিজিটাল কৌশল কেবল ভিডিও বা সামাজিক যোগাযোগ মাধ্যম পোস্টে সীমাবদ্ধ নয়, এটি একটি সমন্বিত প্রচেষ্টা। রাষ্ট্রনেতাদের সরাসরি বার্তা, দূতাবাসগুলোর সক্রিয় অনলাইন উপস্থিতি, সামরিক প্রতীক ও স্লোগানের প্রচার, সবকিছু মিলিয়ে একটি বহুমাত্রিক যোগাযোগ কাঠামো গড়ে তোলা হয়েছে। এর ফলে বার্তাগুলো বিভিন্ন স্তরে, বিভিন্ন ফরম্যাটে এবং বিভিন্ন প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়ছে, যা এর প্রভাবকে বহু গুণে বাড়িয়ে দিচ্ছে। বিশেষভাবে উল্লেখযোগ্য হলো ইংরেজি ভাষার ব্যবহার। ঐতিহাসিকভাবে ইংরেজি ভাষা আন্তর্জাতিক যোগাযোগের প্রধান মাধ্যম হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে, যা পশ্চিমা প্রভাব বিস্তারের একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার। কিন্তু ইরান সেই একই ভাষাকে ব্যবহার করে সরাসরি পশ্চিমা জনগণের কাছে পৌঁছানোর চেষ্টা করছে, মধ্যস্থতাকারী ছাড়াই। এর ফলে বার্তার ওপর নিয়ন্ত্রণের একটি বড় অংশই আর প্রচলিত মিডিয়া প্রতিষ্ঠানের হাতে নেই। এই প্রেক্ষাপটে ভাষার রাজনৈতিক তাৎপর্য গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। ভাষা শুধু যোগাযোগের মাধ্যম নয়, এটি একটি চিন্তাগত কাঠামো বহন করে। যখন কোনো নির্দিষ্ট ভাষা বা শব্দ ভাণ্ডার বৈশ্বিকভাবে প্রভাবশালী হয়ে ওঠে, তখন সেটি নির্দিষ্ট মূল্যবোধ, ধারণা এবং দৃষ্টিভঙ্গিকেও ছড়িয়ে দেয়। ইরানের কৌশল এই বাস্তবতাকে উল্টে দেওয়ার চেষ্টা করছে। একই ভাষা ব্যবহার করে ভিন্ন বর্ণনা উপস্থাপন করে। পশ্চিমা তথ্য ব্যবস্থার ঐতিহাসিক আধিপত্যের প্রসঙ্গ দেখা যায়। এটি কেবল প্রযুক্তিগত উন্নয়নের ফল নয়, বরং সুপরিকল্পিত নীতি ও বিনিয়োগের ফল। আন্তর্জাতিক সংবাদ সংস্থা, সম্প্রচার নেটওয়ার্ক, সাংস্কৃতিক পণ্য, সবকিছু মিলিয়ে একটা বিশাল ইকোসিস্টেম তৈরি হয়েছে, যা বিশ্বব্যাপী তথ্য প্রবাহকে প্রভাবিত করে। এই কাঠামোর মধ্যে বিকল্প কণ্ঠস্বরের প্রবেশ সবসময় কঠিন ছিল এবং অনেক ক্ষেত্রে তা সচেতনভাবে সীমাবদ্ধ করা হয়েছে। ডিজিটাল যুগ এই কাঠামোকে আংশিকভাবে ভেঙে দিয়েছে। এখন যে কেউ তুলনামূলকভাবে কম খরচে বৈশ্বিক শ্রোতার কাছে পৌঁছাতে পারে। তবে এর মানে এই নয় যে ক্ষমতার ভারসাম্য পুরোপুরি বদলে গেছে এবং এটি একটি চলমান রূপান্তর, যেখানে নতুন সুযোগ এবং সীমাবদ্ধতা উভয়ই বিদ্যমান। ইরানের প্রচারণার সাফল্য আংশিকভাবে এই নতুন বাস্তবতাকে কাজে লাগানোর ফল। তারা বুঝতে পেরেছে যে সরাসরি জনসাধারণের সাথে যোগাযোগ স্থাপন করা গেলে প্রচলিত মিডিয়া ফিল্টারকে পাশ কাটানো সম্ভব। এর ফলে বার্তাগুলো এমনভাবে উপস্থাপন করা যায় যা প্রচলিত সাংবাদিকতার নিয়মের মধ্যে পড়ে না, কিন্তু আবেগগত বেশি প্রভাব ফেলে। এই আবেগগত প্রভাব তৈরিতে ব্যঙ্গ ও প্রতীকবাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ব্যঙ্গাত্মক কন্টেন্ট প্রায় জটিল রাজনৈতিক বিষয়কে সহজ করে তুলে ধরে এবং দর্শকের মধ্যে তাৎক্ষণিক প্রতিক্রিয়া সৃষ্টি করে। একইভাবে শক্তিশালী প্রতীক, যেমন কোনো স্মৃতিস্তম্ভে আঘাত বা নির্দিষ্ট স্লোগান, দীর্ঘস্থায়ী মানসিক প্রভাব ফেলতে পারে। এই কৌশলগুলো নতুন নয়, পশ্চিমা প্রচারণাও দীর্ঘদিন ধরে এগুলো ব্যবহার করে এসেছে। তবে এখন এগুলো উল্টো দিকে প্রয়োগ করা হচ্ছে। আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো তথ্য ও বিনোদনের সীমারেখা মুছে যাওয়া। আধুনিক ডিজিটাল সংস্কৃতিতে সংবাদ, মতামত এবং বিনোদন প্রায় একে অপরের সাথে মিশে যায়। ইরানের কন্টেন্টগুলো এই প্রবণতাকে কাজে লাগিয়েছে, যেখানে রাজনৈতিক বার্তা বিনোদনের আকারে উপস্থাপিত হয়। এর ফলে দর্শক অনেক সময় সচেতনভাবে রাজনৈতিক কন্টেন্ট গ্রহণ করছে না, কিন্তু তবুও বার্তাটি তার মধ্যে প্রভাব ফেলছে। এই পুরো প্রক্রিয়াকে ন্যারেটিভ ওয়ারফেয়ার বা বর্ণনাগত যুদ্ধ হিসেবে দেখা যেতে পারে। এখানে লক্ষ্য কেবল তথ্য সরবরাহ করা নয়, বরং
বাস্তবতার ব্যাখ্যা নির্ধারণ করা। কে ন্যায়সঙ্গত, কে অন্যায়কারী, কোন ঘটনাকে কিভাবে দেখা হবে, এসব প্রশ্নের উত্তর নির্ধারণ করাই এই যুদ্ধের মূল লক্ষ্য। যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে এই ক্ষেত্রে অগ্রগণ্য ছিল, কিন্তু এখন প্রথমবারের মতো তারা একটি সুসংগঠিত, বৈশ্বিক এবং প্রযুক্তিগতভাবে দক্ষ প্রতিদ্বন্দ্বীর মুখোমুখি হয়েছে, যে একই কৌশল ব্যবহার করে পাল্টা বর্ণনা নির্মাণ করছে। এটি একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন, কারণ এটি দেখায় যে তথ্যযুদ্ধের ক্ষেত্র আর একমুখী নয়। তবে এই পরিবর্তনকে একতরফা মূল্যায়ন করা উচিত নয়। যেমন ইরানের প্রচারণা কার্যকর হতে পারে, তেমনি এতে অতিরঞ্জন, নির্বাচিত তথ্য ব্যবহার বা পক্ষপাতিত্ব থাকার সম্ভাবনাও রয়েছে। একই কথা পশ্চিমা প্রচারণার ক্ষেত্রেও প্রযোজ্য। ফলে মূল প্রশ্নটি দাঁড়ায়, কোন বর্ণনা কতটা বিশ্বাসযোগ্য এবং দর্শক কিভাবে তা মূল্যায়ন করবে। এই প্রেক্ষাপটে মিডিয়ার সাক্ষরতা বা মিডিয়া লিটারেসির গুরুত্ব বাড়ছে। যখন বিভিন্ন পক্ষ থেকে বিভিন্ন বর্ণনা উপস্থাপিত হয়, তখন দর্শকের জন্য তা বিশ্লেষণ এবং যাচাই করা অপরিহার্য হয়ে ওঠে। অন্যথায় তারা সহজেই কোনো এক পক্ষের প্রভাবের মধ্যে পড়ে যেতে পারে। সর্বশেষ বলা যায়, ইরানের এই মিডিয়া প্রচারণা কেবল একটি সাময়িক ঘটনা নয়, এটি একটি বৃহত্তর পরিবর্তনের অংশ, যেখানে বৈশ্বিক যোগাযোগ ব্যবস্থার ক্ষমতার ভারসাম্য পুনর্গঠিত হচ্ছে। এটি প্রমাণ করেছে যে প্রযুক্তি, সংস্কৃতি এবং কৌশলের সমন্বয়ে একটি রাষ্ট্র কিভাবে প্রচলিত আধিপত্যকে চ্যালেঞ্জ করতে পারে। ভবিষ্যতে এই প্রবণতা আরও জোরদার হবে কিনা তা নির্ভর করবে অন্যান্য রাষ্ট্র ও গোষ্ঠী কতটা দক্ষতার সাথে এই নতুন বাস্তবতাকে কাজে লাগাতে পারে তার উপর। মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ক্রমেই জটিল আকার ধারণ করছে এবং বিশ্লেষকদের মতে এই সংকটের শিকড় খুঁজতে হলে সাম্প্রতিক সামরিক উত্তেজনার বাইরে গিয়ে 2023 সালের 7 অক্টোবরের ঘটনাকে কেন্দ্র করে পুরো পরিস্থিতিকে দেখতে হবে। ওই দিন সংঘটিত অপারেশন আল আকসা ফ্লাড ইসরায়েলের নিরাপত্তা কাঠামোকে বড় ধরনের চ্যালেঞ্জের মুখে ফেলে এবং দেশটির কৌশলগত চিন্তায় একটি মৌলিক পরিবর্তনের সূচনা করে। এই ঘটনাকে অনেকেই একটি টার্নিং পয়েন্ট হিসেবে বর্ণনা করছেন, কারণ এর আগে পর্যন্ত ইসরায়েল নিজেদের নিরাপত্তা ব্যবস্থাকে প্রায় অপ্রতিরোধ্য বলে মনে করত, কিন্তু ওই হামলা সেই ধারণাকে ভেঙে দেয় এবং নতুন বাস্তবতার সামনে দাঁড় করায়। 7 অক্টোবরের ঘটনার পর ইসরায়েলের রাজনৈতিক ও সামরিক নেতৃত্ব দ্রুত প্রতিক্রিয়া দেখায়। প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু কঠোর অবস্থান গ্রহণ করেন এবং গাজায় ব্যাপক সামরিক অভিযান শুরু হয়। সরকারের পক্ষ থেকে বলা হয়, এই অভিযানের মূল লক্ষ্য হল হামাসকে সম্পূর্ণভাবে ধ্বংস করা এবং ভবিষ্যতে এ ধরনের হামলার পুনরাবৃত্তি রোধ করা। তবে সময়ের সঙ্গে সঙ্গে দেখা যায়, ঘোষিত লক্ষ্য থাকলেও তা অর্জনের জন্য একটি সুস্পষ্ট এবং দীর্ঘমেয়াদী কৌশল অনুপস্থিত রয়েছে, যার ফলে সামরিক অভিযান দীর্ঘায়িত হয়ে একটি জটিল অচলাবস্থার দিকে এগিয়ে যায়। গাজায় চলমান সামরিক অভিযানের প্রকৃতি নিয়েও নানা ধরনের আলোচনা রয়েছে। মাঠ পর্যায়ের বিভিন্ন তথ্য বিশ্লেষণ করলে দেখা যায়, অনেক ক্ষেত্রে অভিযানগুলো অবকাঠামো ধ্বংস, শহরাঞ্চল খালি করা এবং প্রতিরোধ দুর্বল করার দিকে বেশি মনোযোগী হয়ে উঠেছে। যদিও ইসরায়েলি কর্তৃপক্ষ বলছে এসব পদক্ষেপ নিরাপত্তার স্বার্থেই নেওয়া হয়েছে, সমালোচকদের মতে এতে করে ঘোষিত সামরিক লক্ষ্য থেকে বিচ্যুতি ঘটেছে। দীর্ঘ সময় ধরে অভিযান চললেও হামাসকে সম্পূর্ণভাবে নির্মূল করা সম্ভব হয়নি, বরং সংগঠনটি বিভিন্ন উপায়ে টিকে থাকার সক্ষমতা দেখিয়েছে, যা সংঘাতকে আরও দীর্ঘায়িত করেছে। এই দীর্ঘস্থায়ী পরিস্থিতির মধ্যে ইসরায়েল একটি নতুন পরিকল্পনা বিবেচনা করতে শুরু করে, যাকে অনেক বিশ্লেষক ওয়েস্ট ব্যাংক মডেল বলে উল্লেখ করেছেন। এই মডেলের অধীনে দীর্ঘমেয়াদী দখল, নিয়মিত সামরিক অভিযান এবং প্রশাসনিক নিয়ন্ত্রণ বজায় রাখার কথা ভাবা হচ্ছে। তবে এই পরিকল্পনা বাস্তবায়ন অত্যন্ত কঠিন এবং সময় সাপেক্ষ বলে ধারণা করা হচ্ছে। অনেক বিশেষজ্ঞ মনে করছেন, এই ধরনের পরিকল্পনা কার্যকর করতে 1 দশক পর্যন্ত সময় লাগতে পারে এবং তবুও স্থায়ী সমাধান নিশ্চিত করা কঠিন হবে। এই বাস্তবতার মুখে ইসরায়েল একটি অস্থায়ী যুদ্ধবিরতিতে সম্মত হয়, যা মূলত সংঘাতকে সাময়িকভাবে স্থগিত রাখার একটি পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। এদিকে লেবানন সীমান্তে উত্তেজনা ক্রমেই বাড়তে থাকে। হিজবুল্লাহ গাজার প্রতি সমর্থন জানিয়ে সীমান্তে সক্রিয় ভূমিকা নেয় এবং নিয়মিতভাবে ইসরায়েলের উপর চাপ সৃষ্টি করতে থাকে। সংগঠনটির সাবেক নেতা হাসান নাসরুল্লাহ একাধিক বক্তব্যে স্পষ্ট করে দেন যে তারা এই সংঘাতে অংশগ্রহণ অব্যাহত রাখবে এবং গাজাকে একা ছাড়বে না। এই অবস্থানের ফলে সীমান্তে সংঘর্ষের মাত্রা বৃদ্ধি পায় এবং পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে।
এই চাপ মোকাবেলায় ইসরায়েল হিজবুল্লাহর নেতৃত্ব কাঠামো লক্ষ্য করে একাধিক অভিযান পরিচালনা করে। বিভিন্ন হামলায় সংগঠনটির শীর্ষ নেতাদের হত্যা করা হয় এবং এই ঘটনাগুলোকে বড় সাফল্য হিসেবে তুলে ধরা হয়। ইসরায়েলি নেতৃত্ব দাবি করে যে এতে করে হিজবুল্লাহর সামরিক সক্ষমতা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে পরবর্তীতে দেখা যায় সংগঠনটি পুনরায় সংগঠিত হয়ে কার্যকরভাবে হামলা চালাতে সক্ষম হয়েছে, যা এই দাবিগুলোকে প্রশ্নবিদ্ধ করে তোলে এবং প্রমাণ করে যে সংগঠনটির কাঠামো অনেক বেশি স্থিতিশীল। সংঘাতের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল ইরানের সরাসরি সম্পৃক্ততা। ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের চাপের মধ্যেও ইরান সংঘাতে সক্রিয় ভূমিকা নেয় এবং ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলার মাধ্যমে প্রতিক্রিয়া জানায়। প্রথম দিকে কিছু কৌশলগত সাফল্য এলেও দীর্ঘমেয়াদে কোনো পক্ষই নির্ণায়ক সুবিধা অর্জন করতে পারেনি। ফলে সংঘাত একটি ভারসাম্যপূর্ণ কিন্তু অস্থির অবস্থায় চলে যায়, যেখানে উভয় পক্ষই ক্ষয়ক্ষতির মুখে পড়েছে, কিন্তু কেউই চূড়ান্ত বিজয়ের দিকে এগোতে পারছে না। এই প্রেক্ষাপটে ইয়েমেনের আনসারুল্লাহ আন্দোলনের ভূমিকা আলোচনায় আসে। তারা ইরান ও হিজবুল্লাহর প্রতি সমর্থন জানিয়ে আঞ্চলিক পরিস্থিতিকে আরও জটিল করে তোলে। যদিও ইসরায়েল সরাসরি ইয়েমেনে বড় ধরনের সামরিক অভিযান চালায়নি, তবে এই ফ্রন্টটি ভবিষ্যতের জন্য একটি সম্ভাব্য ঝুঁকি হিসেবে বিবেচিত হচ্ছে। বর্তমান পরিস্থিতিতে ইসরায়েল একাধিক ফ্রন্টে জড়িয়ে পড়েছে, গাজা, লেবানন, ইরান এবং সম্ভাব্যভাবে ইয়েমেন ও সিরিয়া। কিন্তু কোনো ফ্রন্টেই তারা স্পষ্টভাবে নির্ণায়ক সাফল্য অর্জন করতে পারেনি। ফলে টোটাল ভিক্টরি ধারণাটি বাস্তবে কার্যকর হচ্ছে না বলে মনে করছেন বিশ্লেষকরা। বরং প্রতিটি সামরিক পদক্ষেপ সীমিত সাফল্য এনে দিচ্ছে, যা দীর্ঘমেয়াদে কৌশলগত পরিবর্তন আনতে পারছে না। বিশ্লেষকদের মতে এই পরিস্থিতি ইসরায়েলের কৌশলগত পরিকল্পনার সীমাবদ্ধতাকে সামনে নিয়ে এসেছে। দ্রুত ফল অর্জনের লক্ষ্যে নেওয়া সিদ্ধান্তগুলো দীর্ঘমেয়াদে কার্যকর হয়নি এবং এতে করে সংঘাত আরও জটিল হয়েছে। একই সঙ্গে আন্তর্জাতিক মহলেও এই পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে এবং কূটনৈতিক চাপ বৃদ্ধি পাচ্ছে। এছাড়া গ্রেটার ইসরায়েল ধারণা নিয়ে চলমান আলোচনা আন্তর্জাতিক অঙ্গনে বিতর্ক তৈরি করেছে। অনেক দেশ এই ধারণার সমালোচনা করছে এবং এটিকে আঞ্চলিক অস্থিতিশীলতার একটি কারণ হিসেবে দেখছে। এর ফলে কূটনৈতিক সম্পর্কেও প্রভাব পড়ছে, যা ভবিষ্যতে আরও বড় চ্যালেঞ্জ তৈরি করতে পারে। বর্তমান প্রেক্ষাপটে যুদ্ধবিরতি একটি গুরুত্বপূর্ণ কৌশল হিসেবে দেখা দিলেও এটি স্থায়ী সমাধান নয়, বরং এটি একটি সাময়িক বিরতি, যেখানে উভয় পক্ষই নিজেদের পুনর্গঠন করে এবং ভবিষ্যতের জন্য প্রস্তুতি নেয়। এই প্রক্রিয়া বারবার পুনরাবৃত্তি হওয়ার সম্ভাবনা রয়েছে, যা সংঘাতকে দীর্ঘস্থায়ী করে তুলতে পারে। সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের এই সংঘাত একটি দীর্ঘমেয়াদী অচল অবস্থার দিকে যাচ্ছে বলে ধারণা করা হচ্ছে। দ্রুত কোনো রাজনৈতিক সমাধান না এলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে এবং নতুন ফ্রন্ট খুলে যেতে পারে। এতে করে শুধু আঞ্চলিক নয়, বৈশ্বিক স্থিতিশীলতাও প্রভাবিত হওয়ার শঙ্কা রয়েছে। এই অবস্থায় আন্তর্জাতিক সম্প্রদায়ের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। কূটনৈতিক প্রচেষ্টা জোরদার করা, মানবিক সহায়তা বৃদ্ধি করা এবং টেকসই সমাধানের পথ খুঁজে বের করা এখন সময়ের দাবি বলে মনে করছেন বিশ্লেষকরা। অন্যথায় যুদ্ধ ও যুদ্ধবিরতির এই চক্র অব্যাহত থাকবে এবং তা দীর্ঘমেয়াদে আরও বড় সংকট তৈরি করতে পারে। শ্রোতা বন্ধুরা, বিশ্ব সংবাদে এই ছিল আমাদের সর্বশেষ আয়োজন। সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।